गुड मर्निंग स्टूडेंट्स। देखो এটা ইলেকট্রোস্ট্যাটিক্সের আমার 14 নম্বর ভিডিও। এর আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম গাউসের উপপাদ্য নিয়ে। সেখানে আমরা গাউসের উপপাদ্যের বিবৃতি কি ছিল এবং গাউসের উপপাদ্য আমরা প্রমাণ করেছিলাম এবং গাউসের উপপাদ্যের একটা প্রয়োগ আমরা আলোচনা করেছিলাম। সেটা ছিল একটা বিন্দু আধানের জন্য ওর থেকে কিছুটা দূরে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা নির্ণয় করেছিলাম গাউসের উপপাদ্য প্রয়োগ করে। আজকে এই ভিডিওটাতে আমি গাউসের উপপাদ্যের আরও 3টে প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রয়োগটা আমাদের হয়ে গেছে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। দ্বিতীয় যে প্রয়োগটা আমরা করব গাউসের উপপাদ্যের যে সেকেন্ড যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। অর্থাৎ এখানে আমরা কি করব, একটা আর ব্যাসার্ধের একটা পাতলা গোলীয় খোলক আমরা কনসিডার করব এবং তাকে প্লাস কিউ আধানে সুষমভাবে আহিত করব। ঠিক আছে, তাহলে যদি আমি ধরে নিই যে এই যে আর ব্যাসার্ধের যে আমরা গোলকটা এখানে এঁকেছি সেই গোলকের যে মোট আধান সেটা হচ্ছে কিউ। তাহলে মনে করি আর ব্যাসার্ধের একটি গোলীয় খোলককে কি করা হলো না, তো প্লাস কিউ আধান দ্বারা সুষমভাবে আহিত করা হলো। যেহেতু এটা একটা গোলীয় খোলক সেজন্য এই সমগ্র আধান প্লাস কিউটা এই গোলীয় খোলকের পৃষ্ঠতলে সুষমভাবে বণ্টিত হবে। এবার আমি যদি এর মোট আধান ধরি প্লাস কিউ, তাহলে এর আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হচ্ছে গোলকের বা খোলকের? আধানের তলমাত্রিক ঘনত্ব সেটাকে যদি আমি সিগমা বলি, তাহলে সিগমা সমান কি মোট আধান বাই এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর ব্যাসার্ধে যে গোলীয় খোলক তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 4πr²। তাহলে আমরা সিগমা সমান কি লিখতে পারবো? সিগমা সমান লিখতে পারবো কিউ বাই 4πr²। এবার দেখো এই যে আধানটা আমরা এই পৃষ্ঠতলে সুষমভাবে বণ্টিত করলাম গোলীয় খোলকে। এবার এই গোলীয় খোলকটার সুষমভাবে আধান বন্টনের জন্য এর থেকে কিছুটা দূরের একটা বিন্দু আমরা পি বিন্দু নিলাম। সে ওই পি বিন্দুতে মনে করো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা নির্ণয় করতে চাইছি এবং ধরে নিচ্ছি যে এই পি বিন্দুটা এই গোলীয় খোলকের বাইরে অবস্থিত। তাহলে আমরা প্রথমে যে কেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না, তো বিন্দু খোলকের বাইরে অবস্থিত, মানে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা নির্ণয় করতে চাইছি সেটা মনে করো খোলকের বাইরে অবস্থিত। তাহলে এই খোলকের বাইরে পি বিন্দুতে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাই যেটা কিনা ওই গোলীয় খোলকের কেন্দ্র থেকে এক্স দূরে অবস্থিত, সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটার জন্য আমাকে এই ওকে কেন্দ্র করে এক্স ব্যাসার্ধের একটা গোলীয় তল আমাকে কনসিডার করতে হবে। তাহলে আমরা এই ওকে কেন্দ্র করে এক্স ব্যাসার্ধের একটা গোলীয় তল আমরা অঙ্কন করি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এই ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এক্স ব্যাসার্ধের একটা গোলীয় তল অঙ্কন করলাম। এই যে গোলীয় তলটা আমরা অঙ্কন করলাম এইটাই হচ্ছে গাউসীয় তল। ঠিক আছে,
এটাই হচ্ছে এখানে গাউসীয় তল, মানে যেখানে আমরা গাউসের উপপাদ্যটা প্রয়োগ করতে পারবো। এই যে আমরা গাউসীয় তলটা অঙ্কন করলাম সেটার নাম দিলাম মনে করো এস। সেটা কিরকম ধরনের তল? সেটা হচ্ছে একটা গোলাকার তল যার ব্যাসার্ধ হচ্ছে এক্স। তার ফলে কি হবে, এই পি বিন্দুটা এই গোলকের পৃষ্ঠেই, মানে যে গাউসীয় তলটা আমরা অঙ্কন করলাম, যে যার নাম দিয়েছি আমরা এস, সেই গাউসীয় তলের পৃষ্ঠেই অবস্থান করবে এই পি বিন্দুটা। ঠিক আছে, তাহলে লিখি কি না তো, গোলকের কেন্দ্র ও থেকে এক্স দূরে গোলীয় খোলকের বাইরে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করার জন্য আমরা কি করলাম, ও বিন্দুকে কেন্দ্র করে এক্স ব্যাসার্ধের একটি গোলীয় গাউসীয় তল কল্পনা করা হলো যাতে করে পি বিন্দুটি, মানে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমাকে নির্ণয় করতে হবে, পি বিন্দুটি ওই গাউসীয় তল এস এর পৃষ্ঠে অবস্থান করে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এই ও বিন্দু থেকে এক্স দূরে এই গোলীয় খোলকের বাইরের একটা বিন্দু আমরা পি নিলাম যেখানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে যাচ্ছি। সেটার জন্য আমরা কি করলাম, ওকে কেন্দ্র করে এক্স ব্যাসার্ধের একটা গোলীয় খোলক আমরা অঙ্কন করলাম, এবং তার ফলে কি হলো, এই গোলীয় খোলকের পৃষ্ঠেই এই গোলীয় গাউসীয় তল আমরা এস কল্পনা করলাম, সেই এক্স ব্যাসার্ধের গোলীয় গাউসীয় তলের পৃষ্ঠেই পি বিন্দুটি অবস্থিত। এখন যেহেতু এটা একটা গোলীয় তল হওয়ার জন্য এই ও বিন্দু থেকে এই গাউসীয় তলের প্রত্যেকটা বিন্দু সমদূরবর্তী। ঠিক আছে, কারণ যেহেতু এটা একটা গোলীয় তল তার একটা প্রতিসাম্য আছে। এই গোলকের প্রতিসাম্যের দরুন এই গোলকের পৃষ্ঠে অবস্থিত প্রত্যেকটা বিন্দু এই গোলকের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি হবে, সমান হবে। ঠিক আছে, এবার আমরা ধরে নিই যে এই গোলকের পৃষ্ঠের প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্য আমরা ধরে নিলাম ই। ঠিক আছে, এবং তার ফলে আমরা এখানে লিখতে পারি গোলকের প্রতিসাম্যের দরুন গাউসীয় তলের প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হয়, এবং ইহার মান ই হলে ওই গাউসীয় তলে গাউসের উপপাদ্য প্রয়োগ করে পাই। ওই গাউসীয় তলে গাউসের উপপাদ্য আমরা প্রয়োগ করছি। কোন গাউসীয় তলে? এই যে এস গাউসীয় তলটা আমরা নিয়েছি, এক্স ব্যাসার্ধে যে গাউসীয় তলটা নিয়েছি, সেখানে যদি আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে কি পাচ্ছি দেখো, ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটা সমান হয়ে যাচ্ছে 1/ε0 ইন্টু
এই গাউসীয় তল মানে এস তলের অভ্যন্তরে যতটা আধান আছে, দেখো এই এস তলের ভিতরেই তো এই গোলীয় খোলকটা অবস্থিত, তাহলে এই এস তলের ভিতরে আধানের পরিমাণ কত হবে? আধানের পরিমাণ হবে কিউ। ঠিক আছে, কারণ এখানে আমরা ধরে নিয়েছি মোট আধান হচ্ছে কিউ, এবং এই গোলীয় খোলকটা যেহেতু এই এস গাউসীয় তলের ভিতরেই অবস্থিত, তাহলে এই গাউসীয় তলের অভ্যন্তরে থাকা মোট আধান কত হচ্ছে? কিউ। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ইন্টু ডিএস কস। এক্ষেত্রে দেখো এই গাউসীয় তলের উপরে যদি আমরা একটা এলিমেন্টারি সারফেস নিই, তাহলে এই এলিমেন্টারি সারফেসের ডিএস ভেক্টর অভিমুখ কোন দিকে? এই তলের সঙ্গে লম্ব বরাবর। এবং দেখো এই গাউসীয় তলের কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যও হবে কোন দিক বরাবর? এই তলের সঙ্গে লম্ব হবে, অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে এই ডিএস ভেক্টরের অভিমুখে, যেহেতু এটা একটা গোলীয় তল। অর্থাৎ এক্ষেত্রে আমরা ই ভেক্টর এবং ডিএস ভেক্টর বলতে পারি পরস্পর প্যারালাল। ই ভেক্টর প্যারালাল টু ডিএস ভেক্টর। তাহলে ই এবং ডিএস যেহেতু পরস্পর প্যারালাল, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটার সময় লিখতে পারবো কিউ বাই এপসিলন 0। আর এখান থেকে দেখো লেখা যাবে ই ইন্টু, বাইরে বেরিয়ে গেল ইটা, যেহেতু এটা ধ্রুবক রাশি, প্রত্যেকটা বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যেহেতু সমান, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ডিএস কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, এটা সমান হচ্ছে কিউ বাই এপসিলন 0। আর এখান থেকে দেখো লেখা যাচ্ছে ই ইন্টু ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ডিএস, এটা মানে কি? এই সমগ্র যে গাউসীয় তলটা, দ্যাট ইজ এই যে এস তলটা নিয়েছি তার ক্ষেত্রফল, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? যেহেতু এই এস যে গাউসীয় তলটা নিয়েছি তার ব্যাসার্ধ কত? এক্স, তাহলে এই যে গোলীয় গাউসীয় তলটা নিয়েছি যার ব্যাসার্ধ এক্স, তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই এক্স স্কোয়ার। তাহলে 4 পাই এক্স স্কোয়ার সমান হচ্ছে কিউ বাই এপসিলন 0। ঠিক আছে, আর এখান থেকে দেখো লেখা যাবে ই সমান হয়ে যাবে, দেখো 4 পাই এক্স স্কোয়ারটা নিচে নেমে যাবে, তাহলে এটা হয়ে গেল কিউ বাই 4 পাই এপসিলন 0 এক্স স্কোয়ার। এইটাই হচ্ছে কি না, তো এই সুষমভাবে আহিত গোলীয় খোলকের দরুন পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। অর্থাৎ এই পি বিন্দুটা কোথায় অবস্থিত? এই গোলীয় খোলকের বাইরে অবস্থিত। গোলীয় খোলকের বাইরে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি হচ্ছে? ই সমান কিউ বাই 4 পাই এপসিলন 0 এক্স স্কোয়ার, যেখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে ওই গোলীয় খোলকের কেন্দ্র থেকে ওই পি বিন্দুর দূরত্ব। অর্থাৎ বহিস্থ কোনো বিন্দুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ই ভ্যারিজেস হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। গোলীয় খোলকের বাইরের কোনো বিন্দুর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 1 বাই এক্স স্কোয়ারের সঙ্গে ভ্যারি করছে। বোঝা গেল? বেশ, এবার আমরা যদি এই পয়েন্টটা গোলীয় খোলকের বাইরে না থেকে গোলীয় খোলকের ভিতরে থাকে, তাহলে কি হবে সেটা আমরা নির্ণয় করি। মানে গোলীয় খোলকের ভিতরের কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবার আমরা নির্ণয় করব। ঠিক আছে, এখানে ধরে নিই বি বিন্দু মানে পি বিন্দুটি গোলীয় খোলকের বাইরের পরিবর্তে এখন কোথায় আছে না, তো গোলীয় খোলকের ভিতরে অবস্থিত, এটা আমরা ধরে নিলাম। তাহলে গোলীয় খোলকের ভিতরে যদি অবস্থিত হয় ওই বিন্দুটি, তাহলে কি হচ্ছে দেখো, বিন্দু খোলকের ভিতরে অবস্থিত, এটা যদি হয় তাহলে সেটার জন্য আমরা কি করলাম? ওই গোলীয় খোলকটাকে আরেকবার আমরা আঁকি, 8 ব্যাসার্ধের গোলীয় খোলকটাকে আমরা আরেকবার আঁকি। এটা ছিল মনে করো সেই 8 ব্যাসার্ধের গোলীয় খোলকটা, যেটাকে আমরা সুষমভাবে আহিত করেছিলাম এবং যার আধানের তলমাত্রিক ঘনত্ব কত ছিল? আধানের তলমাত্রিক ঘনত্ব ছিল সিগমা। তাহলে এটা ছিল সেই 8 ব্যাসার্ধের গোলীয় খোলক যাকে আমরা সুষমভাবে আহিত করেছিলাম। ঠিক আছে, এবং এর বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা মনে করো এর আগে নির্ণয় করলাম। এবার আমরা কি করব? ওর বহিস্থ মানে গোলীয় খোলকের বাইরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় না করে আমরা ধরে নিচ্ছি যে ওই বিন্দুটা খোলকের ভিতরেই অবস্থান করছে। মানে মনে করো এইখানে পি বিন্দুটা অবস্থান করছে।
তো সেটা নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে, এটা নির্ণয় করার জন্য এটা আমার এক্স দূরে অবস্থিত এই পি বিন্দুটা, সেটার জন্য আমরা কি করছি, একটা এক্স ব্যাসার্ধের একটা গোলীয় গাউসীয় তল আমরা কল্পনা করছি। খোলকের ভিতরেই এক্স ব্যাসার্ধের আমরা একটা গোলীয় গাউসীয় তল আমরা কল্পনা করছি। ঠিক আছে, তাহলে এই যে এক্স ব্যাসার্ধের গোলীয় গাউসীয় তলটা আমি কল্পনা করলাম, পি বিন্দুটা কোথায় অবস্থিত হচ্ছে, পি বিন্দুটা গাউসীয় তলের পৃষ্ঠে অবস্থান করছে, এক্স ব্যাসার্ধের গোলীয় গাউসীয় তলের পৃষ্ঠে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এইটা যদি আমার এই এক্স ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলাকার তলটা, সেই গোলাকার তলের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একই রকম ভাবে সমান হবে প্রতিসাম্যের দরুন, এবং এর জন্য যদি আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে, ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটার সমান আমরা কি লিখতে পারবো, এটার সমান লিখতে পারবো 1/ε0 ইন্টু এস তল, মানে যে গাউসীয় তলটা আমরা কোনটা নিলাম, এইটা হচ্ছে গাউসীয় তল। ঠিক আছে, এস তল দ্বারা আবদ্ধ তড়িৎ আধান, আবদ্ধ আধান। আর এখান থেকে দেখো ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ডট ডিএস, এটা সমান আমরা কি লিখতে পারবো, আগের মতো এটা সমান লিখে যাবে ই ইন্টু 4πx²। ঠিক আছে, আর এটা সমান হয়ে যাচ্ছে দেখো 1/ε0 ইন্টু, দেখো এইটা, এই যে এস তলটা, এর এস তল যেটা আমরা গাউসীয় তল বলছি, সেই গাউসীয় তলের ভিতরে কি কোনো তড়িতাদান আছে, তড়িতাদান কোথায় আছে, তড়িতাদান আছে গাউসীয় তলের বাইরে, অর্থাৎ এই গোলীয় খোলকের পৃষ্ঠে। তাহলে আমরা কি করব, এটা শূন্য লিখব, আর এখান থেকে দেখো লেখা যাচ্ছে ই সমান হয়ে যাচ্ছে 0। বোঝা গেল, অর্থাৎ এই গোলীয় খোলকের ভিতরের যে কোনো বিন্দু আমরা যদি নেই, এই গোলীয় খোলকের ভিতরের কোনো বিন্দু যদি আমরা কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রাবল্য কত হয়, তড়িৎ প্রাবল্য হয় 0। কিন্তু গোলীয় খোলকের বাইরে যদি আমরা পয়েন্ট নিয়ে, আগে যেমন নিয়েছিলাম খোলকের বাইরের পয়েন্ট যখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা নির্ণয় করলাম, তখন দিলাম ই সমান হয়ে গেল q/4πε0 x²। এইবার একটা জিনিস তোমরা মনে রাখো, এই যে আমরা প্রথম যে একটা এক্সপ্রেশন পেলাম, কি না, তো গোলীয় খোলকের বাইরে যদি বিন্দুটা অবস্থান করে, অর্থাৎ বিন্দুটা যদি এইখানে অবস্থান করতো, ঠিক আছে, যেমন আগে প্রথম যে ছবিটা আমরা এঁকেছিলাম, সেই ছবিতে দেখো বিন্দুটা ছিল গোলীয় খোলকের বাইরে, এই যে ছবিটাতে, সেখানে দেখো ও বিন্দু থেকে এক্স দূরে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে E = q/4πε0 x²। এখন কথা হচ্ছে, যদি আমি ধরে নিতাম যে এই সমগ্র আধানটা এই কিউ বিন্দুতেই আছে, অর্থাৎ মোট যে আধানটা, গোলীয় খোলকের মোট যে আধানটা, সেটা যদি এই কিউ বিন্দুতেই অবস্থান করছে, এটা আমরা যদি ধরে নেই, তাহলে ওর থেকে এক্স দূরে পি বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে, এইটাই আসবে q/4πε0 x²। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে আমরা সিদ্ধান্ত করতেই পারি যে যখন আমরা কোনো একটা সুষমভাবে আহিত গোলীয় খোলকের জন্য ওই গোলীয় খোলকের বাইরের কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যখন আমরা নির্ণয় করতে চাইব, তখন আমরা এটা ধরে নিতে পারি যে ওই খোলকের সমগ্র আধান তার কেন্দ্রেই অবস্থান করছে, অর্থাৎ মোট যে আধান কিউ সেটা কোথায় আছে, তার কেন্দ্রে আছে, এটা বলে আমরা ধরে নিতে পারি। কেন, কারণ মোট আধানটা যদি কিউ আধান কেন্দ্রে রাখি, তাহলে পি বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান যা হচ্ছে, এইভাবে ডেরিভেশন করার পরে আমরা দেখলাম বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মানও একই বেরোচ্ছে। অর্থাৎ আমরা গোলীয় খোলকের বাইরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে এটা ধরে নেওয়া যায় যে ওই গোলীয় খোলকের সমগ্র আধান তার কেন্দ্রে অবস্থান করছে। কিন্তু যখন আমরা এই যে গোলীয় খোলক আর ব্যাসার্ধের গোলীয় খোলক আমরা নিয়েছি, সেই আর ব্যাসার্ধের গোলীয় খোলকের জন্য যখন আমরা মানে ওই গোলীয় খোলকের ভিতরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা নির্ণয় করতে চাইব, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে আধানগুলো গোলীয় খোলকের পৃষ্ঠে অবস্থান করছে, এবং তার জন্য আমরা এখানে লিখতে পাচ্ছি কি না, তো এস তল দ্বারা আবদ্ধ আধানের মান হচ্ছে 0, এবং তার ফলে এই গোলীয় খোলকের ভিতরে যে কোনো বিন্দুতে
তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা কত পাচ্ছি? 0। বোঝা গেল? অর্থাৎ গোলকের ভিতরের বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে 0 এবং বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 1/x² এর সঙ্গে ভ্যারি করছে। ঠিক আছে? এটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করার চেষ্টা করি তাহলে কি হচ্ছে দেখো। তার আগে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যদি এই বিন্দুটা পি বিন্দুটা যদি এইখানে থাকতো, এই খোলকের উপরে যদি পৃষ্ঠে যদি অবস্থান করত, এই পি বিন্দু যদি আমরা এইখানে নিতাম, ঠিক আছে, তাহলে পরে আমার কি হতো, পি বিন্দুটা এইখানে নিলে পরে আমরা এই বিন্দুর জন্য এইখানে যে পি বিন্দু নিতাম তার জন্য x সমান কত হতো? তার জন্য x সমান হতো এই গলীয় খোলকের ব্যাসার্ধ r এর সঙ্গে সমান। তখন আমরা লিখতে পারতাম গলীয় খোলকের পৃষ্ঠে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, সেটাকে আমরা ই সমান আমরা তখন কি লিখতে পারবো? এই ফর্মুলা অনুযায়ী q/ε0 x এর জায়গাতে আমরা লিখবো আর। কেন? কারণ যদি এই পি বিন্দুটা এই গলীয় খোলকের পৃষ্ঠের উপরে অবস্থান করে তাহলে এই কেন্দ্র থেকে এই পি বিন্দুর দূরত্ব কত হবে? আর। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা x সমান লিখবো আর, দ্যাট ইজ q সমান হয়ে ই সমান হয়ে যাবে q/4πε0 r²। ঠিক আছে? এবার তার মানে কি হলো? তার মানে হলো এই ভিতরে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে 0 আর এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে q/4πε0 r²। আর এই পি বিন্দুর পরে মানে গোলকের পৃষ্ঠের বাইরের কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি হচ্ছে? যত আমরা দূরের দিকে সরছি তত 1/x² এর আকারে কমতে থাকছে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ম্যাক্সিমাম কোথায় হচ্ছে? ম্যাক্সিমাম হচ্ছে ওই গোলকের পৃষ্ঠে। তাহলে এটাই হচ্ছে ম্যাক্সিমাম ই। এটা হচ্ছে ম্যাক্সিমাম ই, মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ম্যাক্সিমাম ভ্যালু পাবো আমরা কোথায়? না তো পৃষ্ঠে। অর্থাৎ আমরা একটা পাতলা গলীয় খোলককে সুষমভাবে আহিত করি তাহলে দেখতে পাবো ওই গলীয় খোলকের দরুন সর্বাধিক যে প্রাবল্য পাবো সেটা গোলকের পৃষ্ঠে হবে, গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে এবং বাইরে কি হবে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দূরত্বের সঙ্গে হ্রাস পাবে। ঠিক আছে? এটা গ্রাফিক্যালি যদি আমরা প্লট করি তাহলে কি হচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে, মনে করো আমি গোলকের যেখানে কেন্দ্র আছে সেই কেন্দ্রে আমি নিলাম আমার অরিজিনটা। ঠিক আছে? তাহলে অরিজিনটাকে কেন্দ্রে নিয়ে এই দূরত্বটাকে মনে করো আমরা এক্স অক্ষ বরাবর প্লট করছি। ঠিক আছে? কেন্দ্র থেকে ওই পি বিন্দুর দূরত্বটা, অর্থাৎ গলীয় খোলকের কেন্দ্র থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা আমরা এক্স বলছি, সেটা আমরা এই অক্ষ বরাবর প্লট করছি। আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটাকে প্লট করছি আমরা এই অক্ষ এদিক বরাবর। এদিক বরাবর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ভ্যারি করছে। ঠিক আছে? তাহলে এবার গলীয় খোলকটা যদি আমরা এখানে আঁকি, মনে করো একটা আর ব্যাসার্ধের গলীয় খোলক। ঠিক আছে? এটা মনে করো তার সেন্টার। তাহলে সেন্টার আর অরিজিন একই বিন্দুতে আছে এবং তার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমরা দেখতে পাবো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোথায় ম্যাক্সিমাম হবে? যেখানে x = r হচ্ছে। যেখানে x = r হচ্ছে সেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে ম্যাক্সিমাম। সে উভয় পাশে, গোলকের উভয় পাশেই দেখতে পাবো, এখানেও বটে বা এখানেও বটে। গোলকের পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মানে গলীয় গোলকের পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে ম্যাক্সিমাম এবং ওই পৃষ্ঠ থেকে যত দূরের দিকে সরবো ততই দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কমতে থাকবে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা ম্যাক্সিমাম পেলাম এবং দূরত্বের সাথে 1/x² এর আকারে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হ্রাস পাচ্ছে। ই ভ্যারিজেস হয়ে যাচ্ছে 1/x²। ঠিক আছে? এক্ষেত্রেও আমরা এদিকেও একই রকমভাবে পাবো, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সঙ্গে সিমেট্রিক্যালি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা দূরত্বের সঙ্গে ফল করবে। ঠিক আছে? দ্যাট ইজ এখানে পেয়েছি ই ভ্যারিজেস 1/x²। এটা হচ্ছে অরিজিন। এই যে দূরত্বটা এখান থেকে এত দূর অবধি, এই দূরত্বটা হচ্ছে ওই গলীয় খোলকের ব্যাসার্ধ আর। এটা হচ্ছে গলীয় খোলকের ব্যাসার্ধ আর এর সঙ্গে সমান
এবং এই যে পয়েন্ট, এই পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পাচ্ছি ম্যাক্সিমাম, ই ম্যাক্স, যেটার মান কত, যেটার মান হচ্ছে ওই যে কিউ বাই 4 পাই এপসিলন 0 আর স্কোয়ার। এবং তার ফলে তারপরে কি হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কমতে থাকছে। আর এই যে ভিতরের পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে, 0 হবে। এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হয়ে যাচ্ছে 0, বা এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হয়ে যাচ্ছে 0। বোঝা গেল? এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি উইথ দ্য ডিস্টেন্স of the point from the center of the thin spherical cell, অর্থাৎ পাতলা গোলীয় খোলকের কেন্দ্র থেকে যে দূরত্ব, সেই দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কিভাবে ভ্যারি করছে সেটা আমরা গ্রাফিক্যালি বুঝলাম। বোঝা গেল? বেশ, এবার আরেকটা জিনিস দেখো, আমরা তো বলেছি যে গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা। সিগমা সমান কি লিখেছিলাম, কিউ বাই 4 পাই এপসিলন 0, কিউ বাই 4 পাই আর স্কোয়ার। এটা ছিল সিগমার মান, প্রথমেই বলেছি দেখো এটা। তাহলে এখান থেকে কিউ সমান কি লিখতে পারবো, কিউ সমান লিখতে পারবো সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কিউ সমান লিখতে পারছি সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার। এবার দেখো একটা জিনিস, আমরা যে এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ওই গোলীয় খোলকের জন্য বাইরে কোনো একটা বিন্দুতে বের করলাম, সেখানে ই সমান কি পেলাম, ই সমান পেলাম কিউ বাই 4 পাই এপসিলন 0 এক্স স্কোয়ার। তাহলে এইটাতে আমরা সিগমার মানটা, আমি যে কিউ এর মানটা বসিয়ে দিই সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাচ্ছে সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার, বা এখানে হয়ে যাচ্ছে 4 পাই এপসিলন 0 এক্স স্কোয়ার। 4 পাই কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে সিগমা আর স্কোয়ার বাই এপসিলন 0 এক্স স্কোয়ার। এটা হচ্ছে বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আমরা এইভাবেও লিখতে পারি সিগমা আর স্কোয়ার বাই এপসিলন 0 এক্স স্কোয়ার। এবার যদি আমি সারফেসের উপরে কোনো একটা পয়েন্ট নিই, তাহলে বা এই গোলীয় খোলকের পৃষ্ঠের উপরে কোনো বিন্দু যদি নিই, তাহলে সেক্ষেত্রে ই সমান কি লিখতে পারবো, সেক্ষেত্রে ই সমান লিখতে পারবো সিগমা ইন্টু এক্স স্কোয়ারের জায়গাতে হয়ে যাবে আর স্কোয়ার। তাহলে সিগমা আর স্কোয়ার হলো বাই এপসিলন 0 আর স্কোয়ার কাটলো, তাহলে হয়ে যাবে সিগমা বাই এপসিলন 0। ঠিক আছে, অর্থাৎ এই গোলীয় খোলকের পৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে, কি না, তো সিগমা বাই এপসিলন 0। আর ভিতরে তো যে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা জানি সেটা হয় 0। ঠিক আছে, বেশ, আমরা তাহলে এই আকারেও আমরা প্রকাশ করতে পারি বিন্দু খোলক, মানে গোলীয় খোলকের জন্য বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে, ভিতরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে, বা তোমার যদি ওই বিন্দুটা ওই খোলকের পৃষ্ঠের উপর অবস্থিত হয়, সেজন্য পৃষ্ঠের উপর অবস্থিত হলে আমরা লিখতে পারবো এইটা কি না, তো সিগমা বাই এপসিলন 0। আর যদি পৃষ্ঠের বাইরে থাকে, বহিস্থ কোনো বিন্দু হয়, তার জন্য হলো সিগমা আর স্কোয়ার বাই এপসিলন 0 এক্স স্কোয়ার। এখানেও দেখতে পাচ্ছি দেখো ই ভ্যারিজ হয়ে যাচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, বেশ, তাহলে আমরা সেকেন্ড যে অ্যাপ্লিকেশন সেটা পড়ে নিলাম। এবার আমরা থার্ড অ্যাপ্লিকেশনটা করব। ঠিক আছে, এবার আমরা করব তৃতীয় যে প্রয়োগটা আছে সেইটা। 3 নম্বর প্রয়োগটা কি আছে দেখে নিই। 3 নম্বর প্রয়োগটা বলছে যে সুষমভাবে আহিত দীর্ঘ ঋজু পরিবাহীর দরুন, পরিবাহী তারের দরুন আর কি, পরিবাহী তারের দরুন কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। অর্থাৎ আমরা একটা স্ট্রেট কন্ডাক্টিং ওয়্যার নেব, একটা দীর্ঘ ঋজু পরিবাহী তার নেব, এবং সেটাকে আমরা সুষমভাবে আহিত করব। ঠিক আছে, এটা মনে করো একটা লং স্ট্রেট কন্ডাক্টিং ওয়্যার। ঠিক আছে, এটা একটা পরিবাহী তার, দীর্ঘ ঋজু পরিবাহী তার,
যেটাকে আমরা সুষমভাবে আহিত করছি ধনাত্মক আধান দিয়ে, সুষমভাবে আহিত করলাম। তাহলে এক্ষেত্রে আধানটা কি এর তারের দৈর্ঘ্য বরাবর সুষমভাবে বণ্টিত হবে। তাহলে এখানে আমাকে আধানের তলমাত্রিক ঘনত্ব নিতে হবে। তাহলে এখানে লিখি পরিবাহী তারের, ধরে নিলাম যে পরিবাহী তারের আধানের তলমাত্রিক ঘনত্ব সমান সমান ল্যামডা, অর্থাৎ আধানের তলমাত্রিক, এই আধানের রৈখিক ঘনত্ব, এখানে তলমাত্রিক নয়, আধানের রৈখিক ঘনত্ব মানে রেখা বরাবর যেহেতু বণ্টিত আছে, তাই এখানে আধানের রৈখিক ঘনত্ব নিতে হবে, সেটা আমরা ল্যামডা ধরলাম। অর্থাৎ এই তারের একক দৈর্ঘ্যের আধান হচ্ছে ল্যামডা। এবার আমরা এই তারের দরুন, আমরা এই তার থেকে কিছুটা দূরে, সেটা আমরা ধরলাম এক্স দূরে একটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে পি। সেই পি বিন্দুতে মনে করে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাইছি। ঠিক আছে, তাহলে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করার জন্য আমাকে আগের মতো একই রকমভাবে আমরা একটা গাউসীয় তল কনসিডার করব, এবং সেই গাউসীয় তলটাকে এমনভাবে নেব যাতে করে এই পি বিন্দুটা ওই গাউসীয় তলের পৃষ্ঠে অবস্থান করে। তো সেটার জন্য আমরা এখানে যে গাউসীয় তলটা নেব সেটা হচ্ছে একটা এক্স দৈর্ঘ্যের, মানে এক্স ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের একটা চোঙাকৃতি বা একটা সিলিন্ড্রিক্যাল একটা গাউসীয় তল আমরা কল্পনা করব। ঠিক আছে, যার অক্ষটা কোথায় থাকবে? যার অক্ষটা হচ্ছে কোনটা না, তো এই তারটা। অর্থাৎ এই পরিবাহী তারটাকে অক্ষ ধরে এক্স ব্যাসার্ধের এবং এই দৈর্ঘ্যটা ধরলাম এল দৈর্ঘ্যের একটা চোঙাকৃতি গাউসীয় তল আমরা কনসিডার করলাম, যাতে করে এই পি বিন্দুটা ওই চোঙাকৃতি গাউসীয় তলের বক্রতলে অবস্থান করে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখি কি না, তো পরিবাহী তারের সুষম আধান বন্টনের দরুন ওই তার থেকে এক্স দূরে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করার জন্য তারটিকে অক্ষ ধরে এক্স ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের একটি চোঙাকৃতি গাউসীয় তল এস, এই যে চোঙাকৃতি গাউসীয় তল নিলাম সেটার নাম দিলাম মনে করো এস। ঠিক আছে, এস কল্পনা করা হলো যাতে পি বিন্দুটি ওই গাউসীয় তলের বা ওই চোঙের, যা বলবে, যে গাউসীয় তলটা আমরা এখানে নিলাম সেটা কি চোঙ, অর্থাৎ চোঙের বক্রতলে বা বক্রপৃষ্ঠে অবস্থান করে। এখন দেখো প্রতিসাম্যের দরুন এই কথাটা আমরা বলতে পারি যে এই বক্রতলের প্রত্যেকটা বিন্দু এই তার থেকে সমান দূরে অবস্থিত। ঠিক আছে, অর্থাৎ এই গাউসীয় তলের প্রতিসাম্যের দরুন বক্রতলের
প্রতিটি বিন্দু তার থেকে সমান দূরে অবস্থিত হওয়ায় বক্রতলের প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে। বক্রতলের প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে। দেখো এই তার থেকে এই বক্রতলে দেখো এই বিন্দু বলো বা এই বিন্দু বলো, যে বিন্দু নিবে বক্রতলের প্রত্যেকটা বিন্দু সমদূরবর্তী। সমদূরবর্তী হওয়ার জন্য কি হবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সব জায়গাতে সমান হবে। এখন দেখো এইখানে যদি প্লাস আধান তোমার সুষমভাবে বণ্টিত আছে, এই ধনাত্মক আধানের দরুন এই বক্রতলের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ কোন দিক বরাবর হবে, এইরকম ভাবে বাইরের দিকে ক্রিয়া করবে। ঠিক আছে, এবার আমি এই বক্রতলে কোনো একটা ডিএস এলিমেন্ট যদি আমরা নিই এবং সেই ডিএস এলিমেন্টের জন্য যে এরিয়া ভেক্টর তার অভিমুখ দেখো এই দিক বরাবর ক্রিয়া করছে। ঠিক আছে, কিন্তু আমরা এই যে তল আমরা পেলাম, এটা এই দুটো হচ্ছে তোমার সমতল। এই সমতলে যদি আমরা কোনো একটা ডিএস এলিমেন্ট নিই, সেই ডিএস এলিমেন্টের জন্য এরিয়া ভেক্টর কোন দিক বরাবর হচ্ছে, এদিক বরাবর হচ্ছে। বা এই সমতলে যদি আমরা একটা ডিএস এলিমেন্ট নিই, তার জন্য এরিয়া ভেক্টর কোন দিক বরাবর হচ্ছে, এদিক বরাবর হচ্ছে। অর্থাৎ এই সমতল বরাবর ডিএস ভেক্টর এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোন দিকে ক্রিয়া করছে, এই দিক বরাবর। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 90 ডিগ্রি কোণে থাকছে। সে দুটো সমতলের ক্ষেত্রে ডিএস ভেক্টর এবং ই পরস্পর লম্বভাবে ক্রিয়া করছে। কিন্তু এই বক্রতলের জন্য দেখো ই ভেক্টর যেদিক বরাবর, ডিএস ভেক্টর সেই একই দিকে ক্রিয়া করছে। তাহলে এই সমগ্র এই মানে যে গাউসিয়ান সারফেসটা আমরা নিলাম, যেটা কি একটা চোঙাকার গাউসীয় তল, তার জন্য যদি আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে কি গাউসীয় তলে গাউসের উপপাদ্য প্রয়োগ করে পাই কি পাচ্ছি দেখো, ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটা সমান হয়ে যাবে 1/ε0 গণিত এই গাউসীয় তলে মোট যে পরিমাণ আধান আছে। এই গাউসীয় তলে মোট আধান কত, এটা তো শুধুমাত্র আধানগুলো এই পৃষ্ঠে নেই, শুধুমাত্র এই দৈর্ঘ্য বরাবর সুষম বণ্টিত আছে। তাহলে একক দৈর্ঘ্যের আধান হচ্ছে ল্যামডা, আর যে চোঙাকৃতি গাউসীয় তলটা নিলাম তার দৈর্ঘ্য কত, এল। তাহলে এল দৈর্ঘ্যের আধান কত হবে, এল ল্যামডা। অর্থাৎ টোটাল যে পরিমাণ আধান এই গাউসীয় তলের অভ্যন্তরে থাকবে সেটা হচ্ছে এল ল্যামডা বা ল্যামডা এল যা বলবো। ঠিক আছে, অর্থাৎ এটা হয়ে গেল। আমরা এইটাকে ভাঙতে পারি দেখো দুটো সারফেসে, এই গাউসীয় তলের দুটো সারফেস আছে, একটা হচ্ছে ক্লোজ সারফেস আর একটা হচ্ছে ফ্ল্যাট সারফেস। অর্থাৎ হচ্ছে সমতল, অর্থাৎ সমতল বরাবর একবার ইন্টিগ্রেশন করব ই ডট ডিএস এর, সমতল বরাবর ই ডট ডিএস নেব। আর এবার এক হচ্ছে বক্রতল বরাবর, বক্রতল বরাবর ই ডট ডিএস নেব। এটা ল্যামডা এল বাই ε0 হয়ে গেল। আর এখান থেকে দেখো লেখা যাবে, আমরা তো বললাম সমতল বরাবর ই এবং ডিএস পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এখানে লিখতে পারি সমতল বরাবর ই ডিএস cos 90 ডিগ্রি, এটা হচ্ছে সমতল বরাবর। আর বক্রতল বরাবর কি হচ্ছে, ই এবং ডিএস পরস্পর সমান্তরাল। দেখো ই যেদিকে ডিএস সেদিকে বক্রতল বরাবর, সেজন্য বক্রতল বরাবর আমরা লিখতে পাচ্ছি ই ডিএস cos 0 ডিগ্রি, ই ডিএস cos 0 ডিগ্রি। এটার সমান হয়ে যাবে ল্যামডা এল বাই ε0। ঠিক আছে, এটা সমান হয়ে গেল ল্যামডা এল বাই ε0। অর্থাৎ সমতল বরাবর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং ডিএস ভেক্টর হচ্ছে 90 ডিগ্রি কোণে থাকছে, আর বক্রতল বরাবর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং ডিএস ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার জন্য এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এইবার এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি ই ডিএস cos 90 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে 0, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। আর এক্ষেত্রে দেখো ইটা বাইরে বেরিয়ে চলে গেল বক্রতলের ক্ষেত্রে, এটা হচ্ছে বক্রতল বরাবর সারফেস ইন্টিগ্রেশন, আর ইন্টিগ্রেশনের ভিতরে থাকছে ডিএস, দ্যাট ইজ ল্যামডা এল বাই ε0। এবার একটা জিনিস খেয়াল করো,
এই যে এটা তো ই হলো, আর বক্রতল বরাবর সারফেস ইন্টিগ্রেশন করলে পরে এই বক্রতলের সমগ্র ক্ষেত্রফলটা আমরা পাবো। বক্রতলের সমগ্র ক্ষেত্রফল কত হবে? আমরা যে চোঙাকার গাউসীয় তলটা নিয়েছি তার ব্যাসার্ধ হচ্ছে এক্স আর দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে যে চোঙের ব্যাসার্ধ এক্স দৈর্ঘ্য এল তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই এক্সএল। 2 পাই এক্সএল এটা সমান হচ্ছে ল্যামডা এল বাই এপসিলন জিরো। ঠিক আছে, আর এখান থেকে দেখো ই সমান হয়ে যাবে ল্যামডা এল বাই এপসিলন জিরো গুণিত 1/2 পাই এক্সএল। এল এল কাটলো, আর এখান থেকে ই সমান হয়ে গেল ল্যামডা বাই 2 পাই এপসিলন জিরো এক্স, ল্যামডা বাই 2 পাই এপসিলন জিরো এক্স। এটা সমান এরকমও লেখা যায় ই সমান 1/4 পাই এপসিলন জিরো 1/4 পাই এপসিলন জিরো 2 ল্যামডা বাই এক্স। অর্থাৎ আমরা দেখলাম যদি একটা রেখা বরাবর আধানকে আমরা সুষমভাবে বণ্টিত রাখি তো তার দরুন কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য সেটা কিন্তু ভ্যারি করে এইভাবে, ই ভ্যারিজেস 1/x এই আকারে। কিন্তু কোনো বিন্দু আধানের দরুন বা কোনো একটা গোলীয় খোলকের দরুন বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ভ্যারি করে 1/x² আকারে। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সুষমভাবে আহিত একটা তারের দরুন। ঠিক আছে, এবার এটা যদি আমরা ভেক্টর রূপ বলি, ভেক্টর রূপ কি হবে? ই ভেক্টর সমান হয়ে যাবে, ই ভেক্টর সমান হয়ে যাবে 1/4 পাই এপসিলন জিরো 2 ল্যামডা বাই এক্স ইন্টু এক্স ক্যাপ। এক্স ক্যাপ মানে কি? এই দিক বরাবর, এই আধান থেকে এই বাইরের দিকে এই দিক বরাবর ক্রিয়া করছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা। যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা পাবো বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পাবো সেটা কোন দিক বরাবর ক্রিয়া করবে? এই তার থেকে এই দিক বরাবর। ঠিক আছে, বেশ। এবার যদি আমরা এটাকে গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা কিভাবে ভ্যারি করছে দূরত্বের সাথে, তাহলে সে গ্রাফিক্যালি প্লট করলে কি হচ্ছে দেখো। তো সেটার জন্য আমরা এক্স অক্ষ বরাবর আমরা এই দিক বরাবর মনে করি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর এই অক্ষ বরাবর আমরা নিচ্ছি মনে করো দূরত্বটা। কার থেকে দূরত্ব? এই যে তারটা আমরা নিয়েছিলাম সেই তার থেকে, অর্থাৎ ওই চোঙের যে অক্ষ সেই অক্ষ থেকে যে দূরত্ব এক্স এই দিক বরাবর ভ্যারি করছে, ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করছে এই দিক বরাবর। তার আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হচ্ছে এরকম ভাবে দূরত্বের সাথে হ্রাস পাচ্ছে উভয় পাশে। ই ভ্যারিজেস 1/x, ই ভ্যারিজেস 1/x। অর্থাৎ আমরা এই তারটা নিলাম, এই তারটাকে সুষমভাবে আহিত করলাম, আহিত করলে পরে দেখতে পাবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই দিক বরাবর বা এই দিক বরাবর। সে এক্স এই বিন্দুটা আমি এই দিকে নেই বা এই দিকে নেই, উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাবো। এটা যদি আমরা অরিজিন চুজ করি তাহলে এটা হচ্ছে -x ধরো এই দিকটা, এই দিক বরাবর যায় বা এই দিক বরাবর যায়, উভয় ক্ষেত্রে কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দূরত্বের সঙ্গে হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এবং কিভাবে আসতে পারছে? একদম পুরো ব্যস্তানুপাতিক আকারে, ই ভ্যারিজেস 1/x। ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে ইনভার্সলি প্রপোর্শনাল। বোঝা গেল? বেশ, এবার আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে থার্ড অ্যাপ্লিকেশন তথা ফাইনাল অ্যাপ্লিকেশন গাউসের উপপাদ্যের, সেটা হচ্ছে 4 নম্বর প্রয়োগ। কি না, তো সুষমভাবে আহিত অসীম বিস্তৃতির সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, অর্থাৎ আমরা এক্ষেত্রে কি করব? একটা সমতল পাত নেব এবং সেই সমতল পাত বরাবর ধরে নেব যে আধানটা সুষমভাবে বণ্টিত আছে
এবং সেই পাতটা কি না তো অসীম পর্যন্ত বিস্তৃত, এরকম একটা পাত আমরা নিচ্ছি এবং তার দরুন কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা নির্ণয় করতে চাইছি। ঠিক আছে, তো সেটার জন্য আমরা প্রথমে ছবিটা আঁকি। একটা অসীম পর্যন্ত বিস্তৃত একটা পাত আমরা এখানে কনসিডার করলাম, এটা মনে করে সেই পাতটা ধরে নিলাম যে এটা অসীম পর্যন্ত বিস্তৃত এবং সেটাকে সুষমভাবে ধনাত্মক আধানে আহিত করলাম, এরকম ভাবে ধনাত্মক আধানে আহিত করলাম। তার ফলে কি হবে, এই আধানগুলো ওই পাতের পৃষ্ঠে সুষমভাবে বণ্টিত হবে, এই পাতের পৃষ্ঠ বরাবর সুষমভাবে বণ্টিত হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব পাবো। এটা ধরে নিই কি না তো একটি অসীম পর্যন্ত বিস্তৃত একটি অসীম পর্যন্ত বিস্তৃত পাতকে সুষমভাবে প্লাস কিউ আধান দ্বারা আহিত করা হলো এবং তার ফলে আধানগুলি ওই পাতের সমগ্র তল বরাবর সুষমভাবে বণ্টিত হলো, পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব হলো সিগমা। এটা আমরা ধরে নিলাম যে এখানে যে পাতটা আছে সেই পাতটাতে প্লাস কিউ আধান, টোটাল যে আধান সেটা যে প্লাস কিউ, এবং সেই প্লাস কিউ আধান দিয়ে এটাকে সুষমভাবে বণ্টিত করার ফলে আধানের যে তলমাত্রিক ঘনত্ব আমরা পেলাম সেটা হলো সিগমা। আমাকে কি করতে হবে, এই পাতের সুষম আধান বন্টনের দরুন ওই পাত থেকে এক্স দূরে, এই যে পাতটা আছে সেই পাতটা থেকে এক্স দূরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মনে করো নির্ণয় করতে। এটা আমরা ধরে নিই যে পাতটি থেকে এক্স দূরে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য আমাকে নির্ণয় করতে হবে। তড়িৎ প্রাবল্য নির্ণয় করার জন্য পাতটির উভয় পার্শ্বে এক্স ব্যাসার্ধের এবং ডিএস প্রস্থচ্ছেদের একটি গাউসীয় পিলবক্সটা কি বলছি, গাউসীয় পিলবক্স অঙ্কন করা হলো। ঠিক আছে, আমরা কি করতে যাচ্ছি দেখো, এই যে তোমার পাতটাতে সুষমভাবে আধানটা বণ্টিত আছে, সেই সুষম আধান বন্টনের দরুন মনে করো এই পাত থেকে এক্স দূরে, এই পাতটা থেকে এক্স দূরে কোনো একটা বিন্দু আমরা নিলাম, সেটা মনে করো এই বিন্দুটা, এটা হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা নির্ণয় করার জন্য কি করছি, এই পাতের উভয় পাশেই, এই দূরত্বটা মনে করো এক্স, উভয় পাশেই এক্স
ব্যাসার্ধের, এই পাশেও পাতের এবং এই পাশেও আমরা এক্স ব্যাসার্ধের একটা চোঙাকার একটা গাউসীয় তল নিলাম, এটাকে বলা হয় পিল বক্স। ঠিক আছে, একটা চোঙাকার গাউসীয় তল আমরা কনসিডার করলাম। বোঝা গেল? এই যে আমরা গাউসীয় তলটা নিলাম, এই গাউসীয় তলটাকে বলা হচ্ছে পিল বক্স, এবং এই গাউসীয় তলটার আকৃতি কেমন? চোঙের মতো। এবং দেখো এই গাউসীয় তলটার এই পাশে এবং এই পাশে উভয় পাশেই দুটো ফ্ল্যাট সারফেস আছে, এবং যে গাউসীয় তলটা আমরা নিয়েছি তার ব্যাসার্ধ কত ধরেছি? তার ব্যাসার্ধ ধরে নিয়েছি এক্স। এই গাউসীয় যে তলটা আমরা নিয়েছি সেই গাউসীয় তলের যে তো আমরা নিলাম সেই গাউসীয় তলটার এক্স ব্যাসার্ধের এবং ডিএস প্রস্থচ্ছেদের, এই যে ডিএস, এই যে এক্স এদিক বরাবর এক্স এবং এই দিক বরাবর এক্স একই পরিমাণ দূরে, সরি এটা এক্স দূরত্বে, এক্স ব্যাসার্ধ হবে না, এক্স দূরে। ঠিক আছে, এক্স দূরে এই তল, এই পাত থেকে এই দিকেও এক্স দূরে এবং এই পাত থেকে এই দিকেও এক্স দূরে। ঠিক আছে, আমরা ডিএস প্রস্থচ্ছেদের একটা কি করলাম না, তো পিল বক্স কনসিডার করলাম। ঠিক আছে, ডিএস প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদটা কত? ডিএস, এইটা ডিএস, এই যে এইটা নিলি সেটা হচ্ছে ডিএস। তাহলে প্রত্যেকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? ডিএস করে। ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সব জায়গাতে সমান, এক্ষেত্রেও ডিএস, এরও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে ডিএস। এবার বলো, এই যে আমরা এখানে একটা সারফেস নিলাম, এটার নাম যদি আমরা বলি S1, আর এখানে একটা সারফেস নিলাম তার নাম যদি বলি আমরা S2, তাহলে পরে দেখো এই পি বিন্দুটা ওই যে আমরা গাউসীয় তলটা নিয়েছি সেই গাউসীয় তলের কোথায় অবস্থিত? ফ্ল্যাট সারফেসে বা সমতলে অবস্থিত। দেখো এই যে চোঙাকার গাউসীয় পিল বক্সটা আমরা নিয়েছি, এই চোঙাকার গাউসীয় তলের সমতলই অবস্থান করছে এই পি বিন্দুটা, যে বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাইছি। ঠিক আছে, তাহলে পরে একটা জিনিস খেয়াল করো, এই সমগ্র যে তলটা, এই সমগ্র তলটাকে যে আমরা এস বলি, সেই তলটাকে যখন আমরা দুটো তলে আমরা ভাঙতে পারছি, এই একটা ফ্ল্যাট সারফেস S1 আর এই একটা ফ্ল্যাট সারফেস S2 নাম দিচ্ছি। ঠিক আছে, এবার এই ফ্ল্যাট সারফেসের জন্য এরিয়া ভেক্টর কোন দিক বরাবর ক্রিয়া করছে? এই দিক বরাবর। আর এই ফ্ল্যাট সারফেসের জন্য এরিয়া ভেক্টর কোন দিক বরাবর ক্রিয়া করবে? এই দিক বরাবর। ডিএস ভেক্টর হচ্ছে এই দিক বরাবর। ঠিক আছে, এবার এইখানে যে প্লাস আধান আছে সেই ধনাত্মক আধানের জন্য এই যে পি বিন্দু, এই পি বিন্দু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য রহিম কোন দিক বরাবর হবে? এই প্লাস আধান থেকে বাইরের দিকে, অর্থাৎ এই যে ফ্ল্যাট সারফেসটা নিয়েছি বা সমতলটা নিয়েছি সেই সমতলের সঙ্গে লম্ব বরাবর বা এই ডিএস এরিয়া ভেক্টরের সঙ্গে সমান্তরাল হবে। ঠিক একই রকম ভাবে এই তলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য রহিম কোন দিক বরাবর হবে? এখানে যে আমরা এরিয়া ভেক্টর নিলাম ডিএস, তার সঙ্গে সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি এই যে সিলিন্ড্রিক্যাল পিল বক্সটা আমরা নিলাম, সেই সিলিন্ড্রিক্যাল পিল বক্সটাতে যদি আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে পরে কি পাচ্ছি সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, তার আগে একটা কথা বলি যে এই যে চোঙাকার গাউসীয় তলটা আমরা নিলাম এস, সেই চোঙাকার গাউসীয় তল দ্বারা মোট কতটা পরিমাণ আধান আবদ্ধ থাকছে এটা বের করে নিই। ঠিক আছে, তাহলে লিখি, আর একটা কথা লিখি, S1 ও S2, এই যে দুটো আমরা তল নিয়েছি, S1 তল আর S2 তল। ঠিক আছে, উভয় তলের জন্যই কিন্তু যেটা আমরা এখানে বললাম সেটা কথা লিখে দিই, উভয় তলের জন্যই ই ভেক্টর প্যারালাল টু ডিএস ভেক্টর, অর্থাৎ এই তলের ক্ষেত্রেও এরিয়া ভেক্টর এবং ই ভেক্টর সমান্তরাল, এই S2 তলের জন্য এরিয়া ভেক্টর এবং ই ভেক্টর পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে এই গাউসীয় তলের যে পরিমাণ আধান থাকছে নাকি গাউসীয় তলের অভ্যন্তরে
আধানের পরিমাণ কত হবে? দেখো গাউসীয় তলের অভ্যন্তরে আধানের পরিমাণ মানে এইটুকু ক্রস সেকশনের মধ্যে যতটা পরিমাণ আধান থাকবে, এই ক্রস সেকশনটা কত? আমরা ধরে নিয়েছি যে এই যে চোঙাকার গাউসীয় তলটা নিয়েছি তার ক্রস সেকশন হচ্ছে ডিএস, তাহলে একক ক্ষেত্রফলের আধান হচ্ছে সিগমা, যেটাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলা হয়। তাহলে ডিএস ক্ষেত্রফলের আধান কত থাকবে? সিগমা ইন্টু ডিএস। ঠিক আছে, এটা সমান হয়ে গেল সিগমা ইন্টু ডিএস। এবার আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করব। গাউসের উপপাদ্য প্রয়োগ করে পাই, তাহলে এই যে গাউসীয় তল, যে চোঙাকার পিল বক্সটা নিয়েছি, সেই যে গাউসীয় তল, তার জন্য যদি আমরা গাউসের উপপাদ্যটা প্রয়োগ করি তাহলে কি হয়ে যাচ্ছে? তাহলে হয়ে যাচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটা সমান হয়ে যাচ্ছে 1/ε0 ইন্টু গাউসীয় তল কর্তৃক যে পরিমাণ আধানটা মানে আধানটা আবদ্ধ আছে, অর্থাৎ গাউসীয় তলের অভ্যন্তরে থাকা আধানের পরিমাণ, সেটা কত পেয়েছি? সিগমা ডিএস। তাহলে বসিয়ে দিই সিগমা ডিএস বাই ε0। এবার দেখো এটাকে আমরা দুটো তলে ভাগ করতে পারি সমগ্র গাউসীয় তলটাকে, একটা হচ্ছে S1 বরাবর ই ডট ডিএস, আর একটা হচ্ছে S2 বরাবর ই ডট ডিএস, S2 বরাবর ই ডট ডিএস। এটা সমান হচ্ছে 1/ε0 ইন্টু সিগমা ডিএস। और এখান থেকে দেখো লেখা যাবে, দেখো ই ডট ডিএস, ই এবং ডিএস যেহেতু পরস্পর প্যারালাল, তার এটা সমান কি লেখা যাবে? ই ডিএস। S1 এবং S2 দুটো তলের জন্যই এটা সমান লেখা যাবে ই ডিএস, আর এটার জন্য লেখা যাবে ই ডিএস। কেন? কারণ যেহেতু দুটো তলের জন্য ই এবং ডিএস পরস্পর প্যারালাল, এদের মধ্যবর্তী কোণ তাহলে 0 ডিগ্রি সমান্তরাল হওয়ার জন্য, তাহলে এটা সমান হয়ে গেল সিগমা ডিএস বাই ε0। এবার দেখো এই যে সারফেস ইন্টিগ্রেশন ডিএস ওভার S1 আর সারফেস ইন্টিগ্রেশন ডিএস ওভার S2, অর্থাৎ এই S1 তলের মোট ক্ষেত্রফল, S1 তলের মোট ক্ষেত্রফল মানে সেটাও তো ডিএসই। এই যে আমরা তলটা নিয়েছি তার এরিয়া ভেক্টর এবং এই যে ডিএস, সেটা মানে একই ক্ষেত্রফলটা, তাহলে এই S2 তলের ক্ষেত্রফল এবং S1 তলের ক্ষেত্রফল সমান, এবং সেটার মান কত? এই যে চোঙটা নিয়েছি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমান। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা কত ধরে নিয়েছি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিয়েছিলাম দেখো ডিএস, তাহলে এটা হয়ে গেল ইডিএস আর এটা হয়ে গেল ইডিএস, তাহলে ইডিএস প্লাস ইডিএস, এটা সমান হয়ে গেল সিগমা ডিএস বাই ε0। আর এখান থেকে লেখা যাবে দেখো 2EDS সমান হচ্ছে সিগমা ডিএস বাই ε0। ডিএস ডিএস কেটে দাও, তাহলে এখান থেকে 2E সমান হচ্ছে সিগমা বাই ε0, তাহলে ই সমান হয়ে যাচ্ছে সিগমা বাই 2 ইন্টু ε0। এইটাই হচ্ছে সুষমভাবে আহিত কোনো পাতের দরুন কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। সুষমভাবে আহিত একটা পাতের দরুন আমরা কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি নির্ণয় করতে চাই, সেটার মান কত হচ্ছে? ই সমান সিগমা বাই 2 ε0, এবং তার অভিমুখ কোন দিক বরাবর? এর অভিমুখটা দেখো এই যে পাতটা নিয়েছি সেই পাতের সঙ্গে লম্ব হবে। এই যে পাতটা নিলাম সেই পাতের সঙ্গে কোন দিক বরাবর ক্রিয়া করছে? এই পাতের সঙ্গে লম্ব হবে, দ্যাট ইজ এই অভিমুখে। ঠিক আছে, তাহলে এটা ভেক্টর ফর্মটা কি হবে? ই ভেক্টর সমান লিখতে পারবো সিগমা বাই 2 ε0 ইন্টু এন ক্যাপ, যেখানে এন ক্যাপটা কি? এই দিক বরাবর একটা একক ভেক্টর, সেটা হচ্ছে পাতের তলের সঙ্গে লম্বভাবে নেওয়া একক ভেক্টর হলো এন ক্যাপ। বোঝা গেল? বেশ, এবার এখান থেকে একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন আমরা পেলাম এই সুষমভাবে আহিত অসীম বিস্তৃত কোনো একটা পাতের দরুন, সেখানে দেখো কিন্তু এই পাত থেকে কতটা দূরে ওই পি বিন্দুটা অবস্থিত, অর্থাৎ যে এক্স, সেই এক্স এর কোনো রাশি কিন্তু এখানে নেই। অর্থাৎ আমরা বলতে পারি যে এই পাতের দরুন কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য, সেটা কিন্তু পাত থেকে দূরত্বের উপর নির্ভর করে না।
অর্থাৎ এই পাতের দরুন সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কিন্তু সমান হবে। অর্থাৎ এইখানে যদি আমরা বিন্দু নিই, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে সিগমা বাই 2 এপসিলন 0। বিন্দু যদি আমরা এইখানে নিই তাহলে হবে সিগমা বাই 2 এপসিলন 0। যেখানেই পয়েন্ট নেব এই পাতের দরুন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে সব জায়গাতে সিগমা বাই 2 এপসিলন 0। অর্থাৎ আমরা এখানে একটা পাত নিলাম, সেই পাত্রে আধানকে আমরা সুষমভাবে বণ্টিত করে রাখলাম, এবং সেই পাতটা যদি অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত হয় তাহলে পাতের দরুন সব বিন্দুতে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান হবে। এবং সেটার মান কত? সেটার মান হচ্ছে সিগমা বাই 2 এপসিলন 0। অর্থাৎ ওই বিন্দুটা পাত থেকে কতটা দূরে অবস্থিত তার উপর নির্ভর করবে না। ঠিক আছে, এই কথাটা লিখে নিই। কি তাহলে দেখতে পাচ্ছি কি যে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত সুষম ভাবে আহিত পাতের দরুন, সুষমভাবে আহিত পাতের দরুন, সুষমভাবে আহিত পাতের দরুন কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য ওই বিন্দুটি পাত থেকে কত দূরে অবস্থিত তার উপর নির্ভর করে না। নির্ভর করে কার উপরে? নির্ভর করে আধানের তলমাত্রিক ঘনত্বের উপরে। অর্থাৎ এই পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব যত বেশি হবে এই বিন্দুগুলোতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত বেশি হবে। কিন্তু এই বিন্দু বলো এই বিন্দু বলো এই বিন্দুগুলো সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কিন্তু সমান হবে। অর্থাৎ বিন্দুটা ওই পাত থেকে কোন অবস্থানে আছে, ওই পাত থেকে কতটা দূরে অবস্থান করছে তার উপর নির্ভর করবে না। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের গাউসের উপপাদ্যের প্রয়োগগুলো। ঠিক আছে, এই চারটে তোমাদের অ্যাপ্লিকেশন সিলেবাসে আছে, এই চারটে তোমরা করবে। ঠিক আছে, এমসিকিউ এবং প্রবলেম সেট 1 এর অঙ্কগুলো তোমরা করবে। এবং তড়িৎ ক্ষেত্রের ইলেকট্রোস্ট্যাটিক্সের যে ফার্স্ট চ্যাপ্টার সেটা আমাদের কমপ্লিট হলো, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম। এই চ্যাপ্টারে ছায়ার বই থেকে তোমরা যে এমসিকিউগুলো আছে সব এমসিকিউগুলো তোমরা বাড়িতে করবে। এমসিকিউ করার পরে প্রবলেম সেট 1 এর অঙ্কগুলো করবে। তারপরে যদি তোমাদের কোনো অঙ্ক আটকায় তাহলে তোমরা সেটাকে গ্রুপে আমাকে পোস্ট করবে, আমি তার সলিউশন করে দেবো। ঠিক আছে, বেশ। তবে আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যে গাউসের উপপাদ্য বলছি, এই গাউসের উপপাদ্যটা কি শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক্সেই প্রযোজ্য? মানে গাউসের উপপাদ্য কি শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডে প্রযোজ্য, অন্য কোনো ফিল্ডে কি প্রয়োগ করা যায় না? এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়। একটা জিনিস তোমরা মনে রাখবা যে গাউসের উপপাদ্য শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড নয়, যে কোনো গাউসের উপপাদ্য শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড নয়, যে কোনো সেন্ট্রাল ফোর্স ফিল্ডেই প্রযোজ্য, অর্থাৎ সংরক্ষী বল ক্ষেত্রে প্রযোজ্য। সেই সংরক্ষী বল ক্ষেত্র বলতে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডও বলতে পারি, সংরক্ষী বল ক্ষেত্র বলতে আমরা তোমার কি জানো এই ম্যাগনেটিক ফিল্ডও বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ সেন্ট্রাল ফোর্স ফিল্ড হোক বা কনজারভেটিভ ফোর্স ফিল্ড হোক, বিশেষ করে সেন্ট্রাল ফোর্স ফিল্ড বা কেন্দ্রীয় বল ক্ষেত্র যদি হয় তাহলে পরে সেক্ষেত্রে আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। লিখতে পারি যে কোনো কেন্দ্রীয় বল ক্ষেত্রে গাউসের উপপাদ্য প্রযোজ্য হয়। ঠিক আছে, অর্থাৎ যে ক্ষেত্রে যে ফোর্স এফ সেটাকে আমরা অ্যাজ এ ফাংশন অফ আর এর আকারে লিখতে পারি, এফ সমান লিখতে পারি অ্যাজ এ ফাংশন অফ আর। এরকম যদি হয় এফ অ্যাজ এ ফাংশন অফ যদি আর হয়, ঠিক আছে, এবং তার অভিমুখটা একটা
সেন্টার বরাবর ক্রিয়া করে, তাহলে পরে যেমন ধরো দুটো আধান রেখেছিলাম, সে আধানের মধ্যে ক্রিয়াশীল যে বলটা, যে ইলেকট্রোস্ট্যাটিক্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, সেক্ষেত্রে Q1 Q2 আধান, এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্ব বরাবর যে সংযোজক সরলরেখা বরাবর দেখো এই বলটা ক্রিয়া করছিল, ঠিক আছে, কুলম্বিয়ান ফোর্স যেটা, এবং সেটা কি এই দুটো আধানের সেন্টার বরাবর ক্রিয়া করছে। ঠিক একই রকম ভাবে গ্র্যাভিটেশনাল ফোর্সও দুটো ভরের যে সেন্টার, সেই সেন্টার বরাবর ক্রিয়া করে। তাহলে এরা হচ্ছে সংরক্ষী বল, এবং প্রত্যেকটা সংরক্ষী বল কি করে না, তো ইনভার্স স্কোয়ার ল ফলো করে। অর্থাৎ প্রত্যেকটা বলের ক্ষেত্রে আমরা বলতে পারি এ ভ্যারিজেস 1/r²। অর্থাৎ যে সমস্ত বল ক্ষেত্রগুলো এ ভ্যারিজেস 1/r² এই রুল ফলো করে, অর্থাৎ যে সমস্ত বল ক্ষেত্রগুলো তোমার কেন্দ্রীয় বল ক্ষেত্র, সেই সমস্ত বল ক্ষেত্রে গাউসের উপপাদ্য প্রযোজ্য হয়। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডে গাউসের উপপাদ্য প্রয়োগ হলো, সেটা আমরা দেখলাম ইলেকট্রিক ফিল্ডে হলো, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল ফিল্ডেও হয়, গ্র্যাভিটেশনাল ফিল্ড কেন, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, সেটাও ইনভার্স স্কোয়ার ল ফলো করে। অর্থাৎ দুটো আধানের যে সংযোজক সরলরেখার যে দূরত্ব, তার r² সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। আর 3 নম্বর সেটা আমরা ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটোস্ট্যাটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডও বলতে পারো, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কি হলো, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ম্যাগনেটোস্ট্যাটিক আর তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই প্রত্যেকটা ক্ষেত্রে গাউসের উপপাদ্য আমরা প্রয়োগ করতে পারি, ঠিক আছে, বেশ।